ছাত্রছাত্রীরা তোমরা ভালো আছো তো? যে আমাদের রাজ্য এবং দেশে উত্তরোত্তর যে করোনার তাণ্ডব চলছে, এতে কবে নাগাদ আমাদের বিদ্যালয়ে স্বাভাবিক পঠন পাঠন শুরু হবে এটা প্রায় অনিশ্চিত। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনার কথা চিন্তা করে আমাদের উদয়পুরের অনেক সংস্থার পক্ষ থেকে তোমাদের পঠন পাঠনের জন্য যে আয়োজন করা হয়েছে, আমি সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি যে এরা এই ধরনের বিশাল এফোর্টের জন্য। এটা অত্যন্ত সময় উপযোগী পদক্ষেপ। তো আমরা আজকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এখানে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টার কনস্টিটিউশন ডিজাইন আমি ডিসকাস করব। যে নবম শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সংবিধানের চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করব। তো স্বাভাবিক কারণে যেহেতু সংবিধান নিয়ে আলোচনা করব, তো আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা অ্যারাইজ করছে সেটা হচ্ছে হোয়াট ইজ কনস্টিটিউশন। তো কনস্টিটিউশন ইজ এ সেট অফ রিটেন রুলস governing the politics and society in a country that are accepted by all people living in the country. দেশের যে জনগণের দ্বারা গৃহীত যে লিখিত যে নিয়ম কানুন রয়েছে সেটাই হচ্ছে সংবিধান, যার দ্বারা দেশ পরিচালিত হচ্ছে, দেশের পলিটিক্স নিয়ন্ত্রিত হচ্ছে, সেটাই হচ্ছে সংবিধান। তো সংবিধান কিভাবে আসে, সংবিধান কিভাবে রচিত হয়, এই সম্পর্কে আমরা ডিসকাস করব। তো বিভিন্ন দেশের বিভিন্ন রকমের সংবিধান রয়েছে, কান্ট্রি টু কান্ট্রি কনস্টিটিউশন ডিফার করে। তো ডেমোক্রেটিক কান্ট্রির জন্য এক ধরনের সংবিধান থাকে, সোশ্যালিস্ট ডেমোক্রেটিক কান্ট্রির জন্য এক ধরনের কনস্টিটিউশন থাকে, আবার যেখানে কিংশিপ রয়েছে সেখানে ভিন্ন ধরনের সংবিধান থাকে। তো এটা কান্ট্রি টু কান্ট্রি এটা ডিফার করে। তো আমরা তোমাদের যে কন্টেন্টে যেটা রয়েছে যে কনস্টিটিউশন ডিজাইন, সেখানে দক্ষিণ আফ্রিকার ডেমোক্রেটিক কনস্টিটিউশনের যে ইতিহাস কিভাবে অ্যাকসেপ্ট হলো, এটা কাজটা মোটেই সহজ ছিল না। সপ্তদশ এবং অষ্টাদশ শতকে ডিউরিং দ্য পিরিয়ড অফ 17th and 18th century, the European businessmen came in South Africa for their commercial interest. They seized the political power of South Africa and they established their roots there in South Africa. তো এদের যে এটাকে আমরা বলবো পলিটিক্যাল ইম্পেরিয়ালিজম, রাজনৈতিক সাম্রাজ্যবাদ। তো এদের যে সাম্রাজ্য এখানে প্রতিষ্ঠা করেছিল, তো এখানে যে কনস্টিটিউশনটা এই সাম্রাজ্যবাদী সরকারের ছিল, সেটা ছিল অ্যাকচুয়ালি ডিসক্রিমিনেটিং সিস্টেমের একটা কনস্টিটিউশন। এরা জনসংখ্যার দিক থেকে যারা শাসক গোষ্ঠী হোয়াইটরা ছিল, এরা ছিল 1/4। যারা দেশের স্থায়ী অধিবাসী, এরা ছিল অ্যাকচুয়ালি 4/3। এই যে অবস্থা, অধিকাংশ লোক যারা দেশের ইন্ডিজেনাস পিপল, দে আর ডিপ্রাইভড, দে আর ডিসক্রিমিনেটেড বাই দ্য হোয়াইট অ্যাপারথেইড গভর্নমেন্ট। এই অ্যাপারথেইড গভর্নমেন্টের বিরুদ্ধে অ্যাপারথেইড পলিসিটা কি? দ্য পলিসি অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন and ill treatment of the blacks by the white government of the South Africa is known as apartheid policy. এটা দক্ষিণ আফ্রিকাতে 1948 থেকে 1989 পর্যন্ত এটা চালু ছিল। তো এই অ্যাপারথেইড পলিসির বিরুদ্ধে যারা দক্ষিণ আফ্রিকার ইন্ডিজেনাস পিপল, এরা যারা ব্ল্যাক নামে পরিচিত ছিল, অন্যান্য জাতির লোক যারা কালার নামে পরিচিত ছিল, এছাড়া ইন্ডিয়ানরা যারা ছিল তারা ইনফেরিয়র্স নামে পরিচিত ছিল দক্ষিণ আফ্রিকার হোয়াইট গভর্নমেন্টের কাছে, এরা যৌথভাবে দে অর্গানাইজ এ কমন মুভমেন্ট আন্ডার দ্য আমব্রেলা অফ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস লেড বাই নেলসন ম্যান্ডেলা against the apartheid policy of the government. As a result, Nelson Mandela and 7 others leaders of African National Congress arrested and sent to the lifetime imprisonment in 1964. দক্ষিণ আফ্রিকার সরকার, বর্ণবাদী সরকার, তাদের বিরুদ্ধে এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করেছিল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে, তখন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের অগ্রগণ্য 7 জন নেতা এবং নেলসন ম্যান্ডেলাকে আজীবন জেলে প্রেরণ করা হয়েছিল। নেলসন ম্যান্ডেলা
জেলে গেলেও সেই আন্দোলন কন্টিনিউয়াসলি সেটা গ্রোয়িং হয়েছে। অ্যাজ এ রেজাল্ট গভর্নমেন্ট was forced to withdraw the apartheid policy in 1989 and Nelson Mandela became free. তিনি জেল থেকে বেরিয়ে এসেছিলেন আফটার ইমপ্রিজনমেন্ট অফ 28 ইয়ার্স। 28 বছর পরে তিনি জেল থেকে মুক্ত হয়েছিলেন। তো নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে আদর্শে সেখানে যে বিদ্রোহের বা আন্দোলনের সূচনা হয়েছিল, শেষ পর্যন্ত হোয়াইট গভর্নমেন্ট সেই আন্দোলনের চাপে আন্ডার দ্য প্রেসার অফ দ্য মুভমেন্ট the government was forced to withdraw the repeal the apartheid policy. A new constitution came into force in South Africa on 20th April 1994 and Africa became a democratic country. এইভাবে আফ্রিকাতে একটি নতুন কনস্টিটিউশন গ্রহণ করা হয়েছিল, যেটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন ছিল। সেখানে কিন্তু একটা জিনিস আমরা দেখেছি, নেলসন ম্যান্ডেলা তিনি প্রথম তার যে বক্তব্য সেখানে তিনি বলেছিলেন যে নিউ কনস্টিটিউশন হবে অন দ্য বেসিস অফ ইকুয়ালিটি। এতদিন পর্যন্ত তাদেরকে যারা সাপ্রেস করেছে তাদেরকে এখন সুযোগ সুবিধা কম দেওয়ার যে পলিসি, সেটা কিন্তু নিউ গভর্নমেন্ট, নিউ কনস্টিটিউশন সেই ধরনের কোনো প্রভিশন করেনি। দেশের সমস্ত জনগণ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে, কোনো জাতির মধ্যে যাতে কোনো রকমের ডিসক্রিমিনেশন তৈরি না হয়, দেশকে উন্নত করার জন্য সকলের যে একটা অবদান প্রয়োজন, সেই কথাটা মাথায় রেখে যে নিউ কনস্টিটিউশন যেটা অ্যাকসেপ্ট হয়েছিল, ইকুয়ালিটি ওয়াজ এস্টাবলিশড বাই দ্য নিউ কনস্টিটিউশন, নট অনলি ডেমোক্রেসি, ইকুয়ালিটি অলসো এস্টাবলিশড ইন দ্য নিউ কনস্টিটিউশন ইন সাউথ আফ্রিকা। তো এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে একটি ডেমোক্রেটিক কনস্টিটিউশনের ইতিহাস, যেটা তোমাদের কন্টেন্টে রয়েছে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, একটা দেশ পরিচালনা করার জন্য অ্যাকচুয়ালি আমাদের সংবিধান কেন প্রয়োজন। মানব সমাজের যে ইতিহাস, সেখানে আমরা দেখেছি মানুষ সেলফ ডিসিপ্লিন হয়ে মানুষ চলতো, কিন্তু যখন জনসংখ্যা বেড়ে গেছে, যখন আমাদের সোসাইটিতে ক্রাইম বেড়ে যাচ্ছে, তখন সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিছু নিয়ম কানুনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। সেই ভাবনা এবং চিন্তা থেকে রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সমস্ত রকমের মানুষের জীবনযাত্রাকে কন্ট্রোল করার জন্য, সুনির্দিষ্ট নিয়ম নীতিতে পরিচালনা করার জন্য প্রত্যেকটা দেশেই একটা সংবিধানের প্রয়োজনীয়তা অনুভব করেছিল। অ্যাজ এ রেজাল্ট যে দেশ পরিচালনার জন্য আসলো সংবিধান। হোয়াই ডু উই নিড এ কনস্টিটিউশন? তো এটাকে যদি আমরা স্পেসিফিক পয়েন্ট আউট করি, তাহলে এটা দাঁড়াচ্ছে কি, কনস্টিটিউশন generated a degree of trust and coordination that is necessary for different kind of people to live together. আমাদের ভারতবর্ষের মতো বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ অধ্যুষিত দেশে সমস্ত রকমের মানুষ একই সঙ্গে বসবাস করার জন্য একটি লিখিত সংবিধান, আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য পরস্পরের প্রতি একটি সংবিধান প্রয়োজন। The Constitution specifies how the government will be formed and who will have power to take decisions. সংবিধানে উল্লেখ করা থাকবে সরকার কিভাবে গঠিত হবে, কারা গঠন করবে এবং সরকার কি কাজ করতে পারবে এবং কোনটা পারবে না। It lays down limits of the government and also it lays down the rights of the citizen. সরকার তার সীমা কতটুকু কাজের সেটা সংবিধানে বিধিবদ্ধ থাকবে। জনগণের অধিকার সংবিধানে স্পষ্ট থাকবে এবং সুনিশ্চিত থাকবে। It expresses aspiration of the people for creating good society. সংবিধানের মাধ্যমে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় সুন্দর সমাজ ব্যবস্থা করার জন্য। সংবিধান তো মানুষও তৈরি করে, এটা মেশিন দিয়ে মেশিনের মাধ্যমে ছাপা হলো, সেটা মানুষই সে তৈরি করে সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য। It contribute maintenance of the stability and order of system. এটা আমাদের পলিটিক্যাল স্ট্যাবিলিটি তে সাহায্য করে এবং সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য একটা বিধিবদ্ধ ব্যবস্থা দেয় এই কনস্টিটিউশন। It also protect autocracy and disorder in the society. স্বৈরতন্ত্রকে সংবিধান প্রতিহত করে এবং সমাজে যে নৈরাজ্য হচ্ছে সেটাকে প্রতিহত করার জন্য সংবিধান অত্যন্ত প্রয়োজন। At a glance, এগুলি হচ্ছে মেইন পয়েন্টস। Why do we need constitution? কেন আমাদের প্রত্যেকটা
দেশের একটি করে সংবিধানের থাকা জরুরি। তো এছাড়া তোমাদের এই কন্টেন্টে যেটা রয়েছে, মেকিং কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান সম্পর্কে রয়েছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন কিভাবে তৈরি হলো। আমরা স্বাধীনতার আগে ব্রিটিশরা আমাদের দেশকে প্রায় 190 বছর শাসন করেছে। আমরা দেখেছি যে 1928-এ যে মতিলাল নেহরুর নেতৃত্বে একটি কনস্টিটিউশন প্রথম ড্রাফট করা হয়েছিল, which was known as Nehru Report, to challenge the British government. The Indians are able to make constitution. ব্রিটিশরা একটা অভিযোগ করেছিল সাইমন কমিশনে কোনো ভারতীয় মেম্বার নেওয়া হয়নি, 7 জন মেম্বার ছিল, একজনও ভারতীয় নেওয়া হয়নি। ব্রিটিশদের কাছে ভারতীয়রা, জাতীয় কংগ্রেস জানতে চেয়েছিল যে সাংবিধানিক সংস্কার করা হচ্ছে ভারতীয়দের কল্যাণের জন্য, সেখানে কোনো ভারতীয় প্রতিনিধি নেই কেন। তখন ব্রিটিশরা বলেছিল যে ভারতীয়দের মধ্যে সেরকম যোগ্য কোনো লোক নেই। তো ভারতীয়দের প্রতি যে অবহেলা, যে অবজ্ঞা করা হয়েছিল, যেখানে সুভাষচন্দ্রের মতো আইসিএসরা রয়েছিলেন, অবজ্ঞা করা হয়েছিল, তার জবাব দেওয়ার জন্য ইন্ডিয়ানরা প্রথম কনস্টিটিউশন তৈরি করেছিল 1928-এ। ইভেন 1931 করাচি কংগ্রেসও ভারতের সংবিধান, ভারতবর্ষ কেমন হবে সে সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছিল। ডেমোক্রেটিক কনস্টিটিউশনের কথা বলা হয়েছিল করাচি কংগ্রেসে 1931। মাস বিফোর আওয়ার ইন্ডিপেন্ডেন্স, Indian leaders felt about the democratic constitution for India. ভারতবর্ষের জন্য একটি গণতান্ত্রিক সংবিধান তৈরি করার জন্য ভারতীয় নেতৃত্ব তৎকালীন সময়ে সচেষ্ট ছিল। যদিও 1935 সালের ভারত শাসন আইনে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 ফেডারেল কনস্টিটিউশন ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া ফার্স্ট টাইম, বাট ইট ওয়াজ নট সাফিসিয়েন্ট ফর ইন্ডিয়ান। It was discriminated constitution. এখানেও সংবিধানে ডিসক্রিমিনেশন করা হয়েছিল অন দ্য বেসিস অফ কালার, ক্রিয়েড এন্ড রিলিজিয়ন। ভারতবর্ষের বিভিন্ন প্রতিনিধিদের নিযুক্ত করার ক্ষেত্রে সেখানে জাতি, ধর্ম, বর্ণেরকে ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছিল। এটা ডেমোক্রেটিক কনস্টিটিউশনের ফিচার ছিল না। তো আমরা দেখেছি যে বিফোর ইন্ডিপেন্ডেন্স, আফটার নেভাল রিভল্ট, ব্রিটিশরা যখন ডিসাইড করেছিল তারা ভারতবর্ষ ছেড়ে চলে যাবে, a constituent assembly was formed in 1946. 1946 সালে ভারতের সংবিধান সভা গঠিত হয়েছিল। রাজেন্দ্র প্রসাদ was the first chairman of the constituent assembly. It was formed in July 1946. First session of the constituent assembly was held in December 1946. There are several subcommittees of the Constituent Assembly. One of the most important subcommittee was drafting committee with 5 members, made with 5 members. B.R. Ambedkar was the president of the drafting committee. B.R. Ambedkaরের নেতৃত্বে ড্রাফটিং কমিটি গঠিত হয়েছিল। ড্রাফটিং কমিটি drafted the Indian Constitution and it was submitted to the Constituent Assembly. Constituent Assembly accepted the Constitution on 26 November 1946. Then after amendment of the more than 2000, it was came into force on 26 January 1950. যে ভারতের যে সংবিধান রচনার দায়িত্ব বি.আর. আম্বেদকর এবং ড্রাফটিং কমিটির উপর দেওয়া হয়েছিল, সেই ড্রাফটিং কমিটি 1946 সালের 26শে নভেম্বর সেটা জমা দিয়েছিল এবং ড্রাফটিং কমিটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেটা অ্যাকসেপ্ট করেছিল। তারপরে আরো 2000 সংশোধনী আনা হয়েছিল। তারপরে সেটা 1950 সালের 26শে জানুয়ারি সেটাকে ভারতের সংবিধানে হিসাবে প্রচলন করা হয়েছিল। and India became a republic country as our constitution came into force. তো আমাদের যে সংবিধান, সেই সংবিধানের যে মেইন আইডিওলজি, what are the main ideals of our Indian constitution, ভারতের সংবিধানের মুখ্য আদর্শ এবং লক্ষ্য কি ছিল, আমরা আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে ডিসকাস করব। তো তোমরা এটা মনোযোগ দিয়ে শুনবে, পুরোপুরি ভিডিওটা শুনবে, পুরো চ্যাপ্টারটা শুনবে এবং আমি কোশ্চেনও এটার মধ্যে দিয়ে দেব। ধন্যবাদ সকলকে।